ইউনুসকে দেখেন, আপনি ইউনুসকে পরীক্ষা করেন, উনি কিন্তু বাংলাদেশের প্রতিও কোনো প্রেম নাই, গরিবের প্রতিও প্রেম নাই। ওনার যত প্রেম, উনি ওনার বায়োডাটা যেটা, এটা ভারী করতে চান। ইউনুস যদি মনে করে বঙ্গবন্ধুর কয়েকটা মুরাল কিংবা কয়েকটা এই যে হ্যাঁ, এগুলো যদি তারা ভেঙে ফেলে, বঙ্গবন্ধু আমাদের হৃদয় থেকে চলে যাবে। আমার কি উচিত ইউনুসের কাছে গিয়ে কল্লা পেতে দেয়া? আমরা যদি বাংলাদেশকে ভবিষ্যৎমুখী করতে চাই, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে হবে। আওয়ামী লীগ সরকার থেকে আমি উপকৃত কিনা, আমি দালাল কিনা, না, একেবারে না, আমি উপকৃত না, দালালও না। আমি আওয়ামী লীগেরও আসলে তেমন কোনো মানুষকে চিনি না, বিএনপিরও চিনি না, জামাতেরও চিনি না। আমি যেটা বুঝি যে আমার একটা দৃঢ় বিশ্বাস, আমরা যদি বাংলাদেশকে ভবিষ্যৎমুখী করতে চাই, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে হবে। সেটা ওই যে 17ই এপ্রিলের ঘোষণাপত্র বা 10ই এপ্রিলের ওই যে সকল মানুষের মানবিক মর্যাদা, যেটা নিশ্চিত করার একমাত্র উপায়, পৃথিবীতে পরীক্ষিত উপায় হলো ধর্মনিরপেক্ষতা। এইটা ধরেই কেবল বাংলাদেশ সামনের দিকে এগোতে পারে। আর এইটা এগোতে হলে বঙ্গবন্ধু তার যে আপনার আত্মবিসর্জন, সারা জীবন একটা মানুষ দেখেন কত বছর জেল খেটে কত কি করেছেন, এবং একটা মানুষ, বাংলাদেশের মানুষের উপর কিন্তু আল্লাহ অনেক বিচার করবেন। দেখেন, একটা মানুষ তার জীবন দিয়ে দিল একটা রাষ্ট্রের জন্য, তাকে তারা কিভাবে অপমান করছে। আর এদের কোনো ইতিহাস জ্ঞান বলতে কিচ্ছু নাই, ইতিহাস জ্ঞান বোধ নাই, কারণ হলো এরা অন্ধ হয়ে গেছে ক্ষণিকের লোভের এতে পড়ে। বঙ্গবন্ধু, ইউনুস যদি মনে করে বঙ্গবন্ধুর কয়েকটা মুরাল কিংবা কয়েকটা এই যে হ্যাঁ, এগুলো যদি তারা ভেঙে ফেলে, বঙ্গবন্ধু আমাদের হৃদয় থেকে চলে যাবে। ইউনুস একেবারে, আপনি আহাম্মক বলবো আমি, আপনি যদি এটা মনে করেন যে কোনো সন্ত্রাসী যে আহাম্মক, এটা তো আর এদের হয় কি? আচ্ছা, এই জায়গাটা না, আমার কথা হলো যে আমি বই লিখেছি, কিন্তু আমি তো মুক্তিযুদ্ধের পক্ষে বই লিখেছি, আমি আওয়ামী লীগের পক্ষে কিন্তু লিখিনি। আর আমি তো শুধু রেনুর আবির্ভাব লিখিনি, আমি হয়তো যা লিখেছি তার 10-20 ভাগ আমি প্রকাশ করেছি। আমার আরো 2টা উপন্যাস আছে বাজারে। আমি সারা বাঙালিদের মধ্যে একটা মাত্র মানুষ পাওয়া গেছে জেমস জয়েসের ইউলিসিস অনুবাদ করার মতো, আমি সেই কাজটা করছি। এখন দেখেন, এইরকম একটা লোক ইউনুস ফেলবে ঢাকায় নিয়ে, আমার কি উচিত ইউনুসের কাছে গিয়ে কল্লা পেতে দেয়া? একদম, আমি আপনার সাথে প্রথম কথা, আমার ওই জিনিসটা কিন্তু আপনি ক্লিয়ার, আপনি বিশ্বাস করলেন যে আমি আওয়ামী লীগ সরকারের কোনো, আমার একটা প্রশ্ন আছে, আমি এটা আবার বলি, আমার বিশ্বাসে কিছু আসে যায় না। আপনি আপনার দর্শকদের উদ্দেশ্যে বলছেন। দর্শকদের না, আমি আপনাকে প্রশ্নটা করছি, আপনি আশ্বস্ত কিনা যে আমি আওয়ামী লীগের কোনোভাবে লাভের অংশীদার না? না, এটা পরিষ্কার, আপনি লাভের অংশীদার না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি আওয়ামী লীগ করেন না, আপনি আওয়ামী লীগের সুবিধা নেন না, বঙ্গবন্ধু নিয়ে, বঙ্গমাতা নিয়ে আপনার এত প্রেম কেন? আচ্ছা, এইটাই তো আমি আপনাকে বলেছি, আপনি হয়তো মিস করেছেন। আমি বলছি যে আমি দলীয় রাজনীতির মধ্যে নাই, কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশে, একটা দেশে এত মানুষ, 18 কোটি, কেউ বলে 20 কোটি, 17 কোটি, এতগুলা মানুষকে যদি আমাদের একটা সুখী জীবন দিতে হয়, একেবারে মিনিমাম একটা মনে করেন যে নিরাপত্তা দিতে হয়, তাহলে আমাদেরকে ইতিহাসের পক্ষেই থাকতে হবে। ইতিহাস পক্ষ মানে কি, সারা পৃথিবী যেই ধারায় এগিয়ে গেছে, সেটা শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী মানবিক মর্যাদা, উদারতন্ত্র, গণতন্ত্র এই পথে এগিয়েছে। এখন বাংলাদেশে আমরা যদি সেই পথে যেতে চাই, আমাদের কিন্তু বঙ্গবন্ধুতেই যেতে হবে, মুক্তিযুদ্ধতেই যেতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা, এটা আমি এমন নয় যে মুক্তিযুদ্ধকে ভালোবেসে করি, আমি মুক্তিযুদ্ধকে ভালোবাসি এই জন্য, মুক্তিযুদ্ধ প্রতিষ্ঠিত হয়েছে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করার জন্য। সেইটারই বিভিন্ন মতবাদ হলো ধর্মনিরপেক্ষতা, মানবিক মর্যাদা। যতদিন আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করতে না পারবো মনে প্রাণে, ততদিন বাংলাদেশের যেসব অস্তিত্বমূলক আশঙ্কা সেগুলো থেকে যাবে। কি রকম? পররাষ্ট্রের অন্য বিভিন্নভাবে দেশের পরাজয় হতে পারে। কিন্তু আমরা যদি ইতিহাসের পক্ষে থাকি, ইতিহাসের পক্ষে বলতে আমি বুঝাচ্ছি সারা পৃথিবীর যে রাষ্ট্রটি উন্নতি করেছে আজ পর্যন্ত, সেই রাষ্ট্রটি কিন্তু অসাম্প্রদায়িকতার পথে যাচ্ছে। এমনকি মধ্যপ্রাচ্যের প্রতিটা দেশ, মুসলমান প্রধান দেশ, এখন কিন্তু তারা আর ধর্মীয় মৌলবাদ কোনোভাবেই তারা ইয়ে করছে না। এই যে আমি যে রাষ্ট্র থেকে এখানে আসলাম, মরক্কো, এই রাষ্ট্রটা 100% মুসলমানের দেশ। সেই দেশের রাজা স্বয়ং নিজে ধর্ম রক্ষার দায়িত্ব নিয়েছেন।
কিন্তু আপনি যদি মসজিদে একটা খুতবা দিতে হয়, খুতবাটা আগে সরকার থেকে আপনাকে অনুমোদন দিতে হয়। এইভাবে তারা ধর্ম, বিশ্বাস এবং প্রগতিশীলতার মধ্যে একটা সেতু বন্ধন রচনা করছে। তো একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি যেটা বিশ্বাস করি যে বাংলাদেশ পৃথিবীর যেসব রাষ্ট্র উন্নতি করেছে সেই পথে যদি না যায় এই দেশটা ক্ষতিগ্রস্ত হবে, এই দেশের মানুষ আরো দরিদ্র হবে, তাদের জীবনের অনিশ্চয়তা আরো বাড়বে। তো এটার জন্য মানুষ লেখক হয় কেন? মানুষ লেখক হয় মানুষের একটু উপকার করতে চায় বৃহৎ প্রেক্ষাপটে। হ্যাঁ, অনেকে বিগড়ে যায়, কিন্তু আপনার আরেকটা জিনিস বুঝবেন, লেখক যদি যুক্তিশীল এবং উদারবাদী না হয় সেই লেখা কিন্তু টিকে না। যার জন্য ফরহাদ মজারের কোনো লেখা ফরহাদ মজার মারা যাওয়ার পরে আর কেউ পড়বে না। একেবারে সলিমুল্লাহ তো লিখতেই পারে না, সলিমুল্লাহ বলতে পারে বেশ ভালো। আমরা একটু সামনের দিকে আগাতেছি, সময় একদম। আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করি, মানুষ আমাকে না হয় ভুল বুঝবে। আমি ভাই মুক্তিযুদ্ধের চেতনা আমরা যদি আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার উপর থাকতাম, ফরহাদ মজার যে কয়দিন আগে বললো এক জায়গায় শুনলাম 7 বছরে সে সুইজারল্যান্ড করে ফেলবে বাংলাদেশে, তাকে ক্ষমতা দিলে। বাংলাদেশের মানুষ এগুলা বিশ্বাস করে? চিন্তা করেন, আমি পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছি, চাকরি করেছি, একটা 10 তলা বিল্ডিং করতে কানাডাতে, যুক্তরাষ্ট্রে এখনো 7 বছর লাগে একটা 10 তলা বিল্ডিং তুলতে। এই লোক 7 বছরে বাংলাদেশকে সুইজারল্যান্ড বানিয়ে দিবে। এই অপরাধীগুলা দেখেন কিভাবে মানুষের মগজ ধোলাই করছে, কত ধরনের মিথ্যা যুক্তিহীন কথা বলে বলে। লেখক হতে হলে আপনাকে একটা জিনিস যেতে হবে, সেটা হলো যুক্তি যুক্তি যুক্তি, উদারতা উদারতা উদারতা। যাই হোক, আমার মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আমার যে ডিভোশন, এইটাতে কিন্তু আমি একেবারে পরিষ্কার মিস্টার হারুন আল রশিদ, আমি প্রশ্ন করতে চাই, সরকারের বিরুদ্ধে আপনি এখন তৎপর রয়েছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আপনি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, দেশদ্রোহিতা করছেন, আমি কোন সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছেন, আপনি সরকারের বিরুদ্ধে আপনার ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছেন, সরকারকে হেয় করছেন বিশ্বের কাছে। এই ব্যাখ্যা কি দিবেন? আপনি বলুন বা পররাষ্ট্র মন্ত্রণালয় বলুক, আমি যে সারা বিশ্বের কাছে যে চিঠিটা লিখেছি, কোন লাইনটা আমি অপপ্রচার করেছি, কোন লাইনটাতে ষড়যন্ত্র হলে তো আমি আমার চিঠিটা প্রকাশ করতাম না। কোন ষড়যন্ত্রকারী কি কিছু প্রকাশ করে? হতে পারে যে আমি ভেতরে আর একটা কাজ করছি, বাইরে একটা কাজ করছি। আমার চিঠির প্রতিটা ধারায় গিয়ে আপনি বলুন যে এই জায়গায় আপনি মিথ্যাচার করেছেন, আপনি বলুন, বা যে কোনো আপনার দর্শকরা বলুক যে হারুন সাহেব আপনি এই লাইনটা মিথ্যা লিখেছেন, এটা তো ইউনুস সাহেব করেনি, আপনি লিখলেন কেন? বলুক আমাকে। কারণ আমি যা লিখেছি সব পাবলিক ডোমেইনে আছে, সব ইন্টারনেটে আছে, কি কি কাজ ওনারা করেছেন, কতটা বর্বর হয়েছেন তারা। আপনি চিন্তা করতে পারেন আওয়ামী লীগকে ধাওয়া দিব ইত্যাদি করে পরে আপনি রাস্তায় মানুষ মারবেন? এই 2024 সালে 25 সালে এসে আপনাকে পৃথিবীর মানুষ সভ্য ভাববে? পৃথিবীর কোন দেশে এই জিনিসটা হচ্ছে? ইউনুস কিন্তু দেখেন একটা ঐতিহাসিক সুযোগ পেয়েছিল, যেভাবে হোক ক্ষমতায় এসে সে কিন্তু বাংলাদেশের একটা আমাদের আইডল হতে পারতেন। উনি যদি ন্যায় বিচারের ঘোষণাটা দিতেন প্রথম দিনই, না দিয়ে উনি কিন্তু 3 দিন ইচ্ছে করে ইয়েতে বসে আছেন প্যারিসে, যাতে জঙ্গিরা যত পারে তাদের বর্বরতা চালিয়ে যেতে পারে। পৃথিবীর মানুষ কি এগুলা দেখবে না? আমরা 2-4টা কি বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ নাই পৃথিবীতে এগুলা জানানোর জন্য? ইউনুস আর তার পান্ডারাই, এই সলিমুল্লাহ, ফরহাদ মজার, তারপরে পিনাকি, ইলিয়াস, এরাই শুধু বুদ্ধিমান মানুষ। এরা যদি এটা ভেবে থাকে, এরা খুবই ভুল করছে, এবং এরা প্রত্যেকে কিন্তু পৃথিবী থেকে বিদায় নিবে একজন অপরাধী হিসাবে। আমি ব্যক্তিগতভাবে কোনো মানুষকে কেউ গায়ে হাত তুলুক এবং রাষ্ট্র মৃত্যুদণ্ড দিক, এগুলার বিরুদ্ধে, কিন্তু প্রচলিত আইনে এই লোকগুলো কিন্তু জানে যে অপরাধ অলরেডি করে ফেলেছে, এর কিন্তু অন্য কোনো সাজা নাই, এবং পৃথিবীর কোনো দেশে এই সাজার মৌকুফ নাই। একেবারে। তার মানে আপনি যে সব কথা বলছেন, আপনার বক্তব্য হচ্ছে এগুলো সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র নয়। আমি তো বলছি যে আমাকে প্রমাণ করুক, আমি যা বলেছি তার একটা ঘটনা ঘটেনি ইউনুসের সময়ে, এটা প্রমাণ করুক তারা। একেবারে। আপনার জীবন, এই যে আপনি চলে গেলেন মরক্কো থেকে নিজ উদ্যোগে আপনি গেলেন, সরকার বলছে পালিয়ে গেছেন, এই যে নিজ উদ্যোগে আপনি গেলেন, এখন আপনার জীবন কতটা ঝুঁকির মুখে? একেবারে শেষ পর্যায়ে আমরা চলে আসছি, আপনার জীবন কতটা ঝুঁকির মুখে এবং আপনি আসলে কি ভাবছেন সামনে? একেবারে ভয়াবহ ঝুঁকির মুখে, কারণ ইউনুসের সন্ত্রাসীরা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে।
কোনো দেশ নাই যেখানে ইউনূসের পক্ষে 1-2 জন সন্ত্রাসী কাজ করছে না। আমি প্রচন্ড ভয়ে আছি, প্রাণ ভয়ে আছি। আমি তারপরেও আমি চেষ্টা করব যত দূর পারি নিজেকে বাঁচিয়ে রাখার, এবং ইউনূস এবং তার বাহিনী যে অপরাধ করেছেন বাংলাদেশটাকে ধ্বংস করে। একটা জিনিস দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন রাত 16-18 ঘন্টা খেটে একটা দেশকে একটা পর্যায়ে নিয়ে এসেছেন। হ্যাঁ, ওনার আমলে 2 কোটি 3 কোটি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা চাপে ছিল। এই ধরনের একটা বিভাজিত দেশে এটাই হয়। কিন্তু দেখেন তারপরেও কিন্তু উনি, বাংলাদেশের মানুষ তো জানে একজন মানুষ, একজন নারী একটা রাষ্ট্রকে, তার দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, এই জায়গায় এনেছে। আর ইউনূসকে দেখেন, আপনি ইউনূসকে পরীক্ষা করেন, উনি কিন্তু বাংলাদেশের প্রতিও কোনো প্রেম নাই, গরিবের প্রতিও প্রেম নাই। ওনার যত প্রেম, উনি ওনার বায়োডাটা যেটা, এটা ভারী করতে চান। যাই হোক, এখন মানুষ আজকে বুঝছে না, 2 দিন পরে বুঝবে তো অবশ্যই। এখন দেখেন এই যে একটা ঘটনা ঘটে গেল, আমি কি, আপনি সময় না দিলে আমি বন্ধ করে দিব। বলেন প্লিজ, আমি আপনাকে বলবো, আপনি বলেন। আপনার প্রশ্নটা আবার করেন, আমি যাতে খেয়ে না। আমি বলছিলাম যে আপনি ঝুঁকির মধ্যে আছেন কিনা, এবং আমি প্রচন্ড ঝুঁকির মধ্যে আছি। আমার জীবন অনিরাপদ। একটা দেশের মুক্তিযুদ্ধের পক্ষে থাকা, মননশীলতার পক্ষে থাকা, উদারবাদের পক্ষে থাকা একটা মানুষ আজকে জীবন প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। তারপরে আমাকে যদি আপনি পালিয়ে যাওয়া বলেন, এটা বলতে পারেন, কারণ আমি তো আসলে প্রাণ ভয়ে আমি বলছি না, আমি আবারও বলছি এটা আমার বক্তব্য না, আমি জাস্ট বক্তব্য হোক মানুষ। আর দেখেন, আমি এটা মনে করি যে এই জঙ্গিদের হাতে যে মানুষগুলো আসলে নির্বোধ, তারা আসলে পৃথিবীকে ভিন্ন দৃষ্টিতে দেখে। তবে জঙ্গিরা আবার এটা শুনলে খেপে যাবে। প্রতিটা জঙ্গি মনে করে সে জ্ঞানের সর্বশীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে। তো যাই হোক, আরেকটা জিনিস আমি বাংলাদেশের মানুষের জন্য এটা বলতে চাই, এটা আমি প্রতিটা মানুষকে তার বিবেকের কাছে প্রশ্ন করার জন্য বলবো। ইউনূস, জঙ্গিরা যেই ধরনের রাষ্ট্র গঠন করতে চাচ্ছেন, বিশেষ করে ইউনূস বাদ দিয়ে, ইউনূস সাহেব কি চাচ্ছেন আমি জানি না, কিন্তু বাংলাদেশে আজকে যারা ক্ষমতা দখল করে ফেলেছে, তারা যেই শাসন ব্যবস্থা চায়, বা এই মানুষগুলো, এদের ভাবধারায় যেসব দেশ শাসিত হয়েছে, পৃথিবীর কোথাও কোনো উন্নতি করতে পারেনি। তাহলে এরা বাংলাদেশে উন্নতি করবে? বাংলাদেশের মানুষ কেন এটা বিশ্বাস করছে? পৃথিবীর কোন দেশে তারা উন্নতি করেছে? আপনি দেখেন, পাকিস্তান রাষ্ট্রটাও একটা শিক্ষিত শ্রেণী চালায়। আমরা তো কথায় কথায় পাকিস্তানকে গালি দিই, সেখানে 5-10% জমিদার আছে, এরা প্রত্যেকে শিক্ষিত, এরা জানে যে জঙ্গিবাদের সমস্যাটা কি। তারা হয়তো তাদের বিভিন্ন পলিসিতে জঙ্গিবাদকে ইয়ে করে, কিন্তু পাকিস্তান রাষ্ট্র কিন্তু আমাদের থেকে নিরাপদ। কিন্তু আমাদের রাষ্ট্রে আজকে সর্বশীর্ষে পৌঁছে গেল যে মানে ইতিহাস বিমুখ এবং পেছনের দিকে, অন্ধকারের দিকে চলে যাওয়া মানুষগুলো। আপনি দেশ নিয়ে কতটা আশাবাদী? একেবারে শেষ প্রশ্ন। অবশ্যই আশাবাদী, কারণ হলো বাংলাদেশের মানুষ, দেখেন বাংলাদেশের মানুষের কিছু জাতীয় চরিত্র আপনাকে বুঝতে হবে, দেখতে হবে। 1996 সালে খুব সম্ভবত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর একটা শেয়ার মার্কেট কেলেঙ্কারি হলো। প্রতিটা বাংলাদেশি একটা শেয়ার কিনতে চাইছে সেদিন। কি পরিমাণ উন্মাদ হয়ে যায় বাংলাদেশের মানুষ কোনো একটা ইয়েতে পড়লে। এই যে 2024 আগস্টে একই ঘটনা ঘটছে। তারা ভেবেছে জঙ্গিরা আমাদের মুক্তি দিবে। সেই মানুষ, আমি জানি আছে কোটি কোটি মানুষ তাদের ভুল বুঝতে পেরেছে। সুতরাং আমাদের জাতীয় চরিত্রটা এটা, আমরা কিন্তু কোনো কিছুতে যদি আমাদেরকে একবার উস্কানি দিয়ে দেওয়া যায়, আমরা সবাই মাঠে নেমে যাই। কিন্তু 24-এ মানুষ ভুল করেছে, আজকে মানুষ তার খেসারত দিবে। এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী না হওয়ার কারণ নাই, কিন্তু মানুষ যেদিন বুঝবে সেদিন আবার একই গতিতে এসে এদেরকে ধ্বংস করবে। কিন্তু আমি বলবো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অনেক করেছেন। উনি ছাড়া এই দেশ কিভাবে চলবে আমরা দেখি সেটা। আমরা